গুড ইভিনিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে প্রত্যেক দিন আমি শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দ্য রেপ অফ দ্য লক। কে লিখেছেন? আলেকজান্ডার পোপ। আজকে মূলত দ্য রেপ অফ দ্য লকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে আমি আলোচনা করব। আই এম ভেরি হোপফুল দ্যাট দিস ভিডিও উইল বি রিয়েলি ভেরি হেল্পফুল ফর এভরি ওয়ান অফ ইউ। লেটস বিগিন গাইজ। আমি মোটামুটিভাবে আটটা প্রশ্ন উত্তর আলোচনা করব। এই আটটা প্রশ্ন উত্তরেই খুব বেশি কাজে এবং পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই প্রতিটি প্রশ্ন উত্তর তোমার তো জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। এবং ভিডিও শেষে তিনটে বা মাঝখানে তিনটে আমি প্রশ্ন উত্তর বলবো পার্টিকুলারলি। দিস থ্রি কোয়েশ্চেন্স মাস্ট বি অ্যাটেন্ডেড। এই তিনটি প্রশ্ন অবশ্যই করে নেবে, তার কারণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, লেটস বিগিন দ্য রেপ অফ দ্য লক। দেখো গাইজ, একেবারে প্রথমে বিষয়টা নিয়ে এক দু কথা বলে দিই, তারপর আমি প্রশ্ন উত্তরে আসছি। ঠিক আছে, দ্য রেপ, রেপ মিনস ভায়োলেন্স টু এ উমেন, ইনসাল্ট টু এ উমেন অফ দ্য লক। লক মানে কি? মেয়েদের যে সামনে চুলটা থাকে সেটা হলো লক, বুঝতে পারলে? এখন দ্য রেপ অফ দ্য লক, রেপ ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম, রেপ ইজ এ ভেরি সিরিয়াস অফেন্স। ইটস এ ভায়োলেশন অর ইনসাল্ট উইথ এ উমেন, অফ এ উমেন, বুঝতে পারলে? একটা মহিলার অপমান বা বলতে পারো ভায়োলেশন, কাইন্ড অফ ভায়োলেশন মানে কি? ওর সাথে একটা ভয়ানক ঘটনা ঘটিয়ে ফেলা, এটা হলো বেসিক্যালি দ্য রেপ। বাট যখন বলা হচ্ছে দ্য রেপ অফ দ্য লক, তখন কি হচ্ছে? খানিকটা যেন গুরুত্ব কমে যাচ্ছে। যেমন চুলের রেপ, এটা কি রকম কথা হলো? যদি আমি বলি রেপ অফ এ উমেন, এটা একটা খুব সিরিয়াস অফেন্স, এটা একটা খুব সিরিয়াস গম্ভীর বিষয়। কিন্তু যদি আমি বলি দ্য রেপ অফ এ কম্পিউটার, দ্য রেপ অফ এ সং, দ্য রেপ অফ এ চেয়ার, দ্য রেপ অফ এ টেবিল, দ্য রেপ অফ এ বুক, তখন কি হয়? এর সিরিয়াসনেসটা খানিকটা কমে যায়। তাই এই শিরোনামটির মধ্যে দিয়ে, দ্য রেপ অফ দ্য লক, এই শিরোনামটির মধ্যে দিয়ে কবি যেন বোঝাতে চাইছেন যে বিষয়টি ততটা সিরিয়াস নয়, এর সাবজেক্ট ম্যাটারটা, এর বিষয়বস্তুটা ততটা সিরিয়াস নয়। দ্য সাবজেক্ট ম্যাটার ইজ নট ভেরি সিরিয়াস, রাদার ইজ ভেরি ভেরি সিলি সাবজেক্ট ম্যাটার। অর্থাৎ বিষয়বস্তুটা ছোট্ট, তুচ্ছ বিষয়বস্তুটা আমরা পড়লেই জানতে পারবো। দুটো সম্ভ্রান্ত পরিবার, ধার্মিক পরিবারের মধ্যে একটা ঝগড়াকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা হয়েছে, দ্য রেপ অফ দ্য লক। ঠিক আছে, এই কবিতার মধ্যে দ্য রেপ অফ দ্য লক কবিতার সাবজেক্ট ম্যাটার খুবই তুচ্ছ বা সিলি বা একেবারে ছোট, কিন্তু এর ট্রিটমেন্টটা কিন্তু মোটেও ছোট নয়। অর্থাৎ যেভাবে, যে পদ্ধতিতে, যে স্টাইলে লেখা হয়েছে, সেটা কিন্তু মোটেও, স্টাইলটা কিন্তু তুচ্ছ নয়। দ্য স্টাইল ইজ রিয়েলি গ্র্যান্ড স্টাইল, বাট দ্য সাবজেক্ট ম্যাটার ইজ ভেরি লিটিল অর সিলি। দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ মক এপিক পোয়েম। সেই জন্য এটাকে একটা মক এপিক পোয়েম বলা যেতে পারে, মানে ব্যঙ্গাত্মক কবিতা। এবং কি এটাকে একটা স্যাটায়ারও বলা যেতে পারে নিশ্চিতভাবে। কিন্তু 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 18th সেঞ্চুরির সোশিয়াল লাইফ এবং ফ্যাশনেবল লাইফটাকে যদি তুমি জানতে চাও, এই কবিতাটা হলো একটা বিশ্বস্ত, রিজনেবল অ্যান্ড মোস্ট রিলায়েবল সোর্স। এই কবিতাটা দ্য রেপ অফ দ্য লক একটা খুব রিলায়েবল, মানে বিশ্বস্ত উৎস হয়ে উঠেছে। কিসের জন্য? 18th সেঞ্চুরির লাইফস্টাইলটাকে বা সোশিয়াল লাইফকে তুমি যদি জানতে চাও, বা যে ফ্যাশনেবল লেডিস গুলো রয়েছে তাদের জীবন সম্বন্ধে যদি তুমি জানতে চাও, দিস পোয়েম ইজ নো ডাউটলি অর আনডাউটেডলি আ ভেরি রিলায়েবল সোর্স। অলরাইট, লেটস কাম টু দ্য পয়েন্ট গাইজ। ওয়ান বাই ওয়ান আই উইল ডিসকাস ভেরি ইম্পর্টেন্ট টপিক্স। প্রত্যেকটা বিষয় কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, প্রতিটি বিষয়ই। অলরাইট, সব থেকে প্রথমে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয়, সেটা হচ্ছে যেমন ধরো, আই থিঙ্ক সুপার ন্যাচারাল মেশিনারি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেটস কাম টু দিস পয়েন্ট। সুপার ন্যাচারাল মেশিনারি বিষয়টাকে আমি আলোচনা করতে চাইবো। ঠিক আছে, দেখো, চলো শুরু করা যাক। যদি প্রশ্নটা হয় সুপার ন্যাচারাল মেশিনারি মানে এই যে অদৃশ্য পরী, অদৃশ্য ভূত, অদৃশ্যভাবে পেতনি, ভূত পেতনি পরী, ঠিক আছে, আমি হাসি ঠাট্টা করে কিন্তু ভূত পেতনি বলছি, এগুলো আসলে অদৃশ্য পরী, বুঝতে পারলে? কিন্তু আমি হাসি ঠাট্টা করে এগুলোকে স্পিরিট বলছি। স্পিরিট মানে কিন্তু আক্ষরিক অর্থে যদি দেখতে যাও আত্মা। ঠিক আছে, এই আত্মাগুলো, এই যে সুপার ন্যাচারাল মেশিনারি, কাল্পনিক এই এলিমেন্টগুলোকে এনেছেন, এই কাল্পনিক উপাদানগুলোকে এনেছেন আলেকজান্ডার পোপ তার কবিতা দ্য রেপ অফ দ্য লকের মধ্যে। এর গুরুত্ব কি? এইরকম যদি প্রশ্নটা থাকে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সুপার ন্যাচারাল মেশিনারি, বা কবি পোয়েট আলেকজান্ডার পোপ এই সুপার ন্যাচারাল মেশিনারিকে আনলেনই কেন, এবং যদি বা আনলেন তার ফাংশনটা কি?
এইরকম যদি প্রশ্ন উত্তর কিছু আসে সেক্ষেত্রে কি লিখতে হবে সেটা আমি একটু আলোচনা করে দিচ্ছি। আই হোপ দ্যাট দিস ডিসকাশন উইল বি রিয়েলি ভেরি বেনিফিশিয়াল ফর এভরি ওয়ান অফ ইউ। হ্যাঁ, যদি তোমার কোর্সের মধ্যে দ্য রেপ অফ দ্য লক আছে, নিশ্চিতভাবে এই প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, যদি আগের বছর চলে এসছে তবুও আমি বলবো এই উত্তরটি অবশ্যই জেনে নাও। তার কারণ স্মল কোয়েশ্চেন্স বা ছোট প্রশ্ন ইউনো ওই যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ওখান থেকে দিয়ে দিতে পারে, 5-এ দিয়ে দিতে পারে যদি ব্রড না আসছে, তাহলে ছোট প্রশ্ন থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন চলে আসবে এই অ্যাঙ্গেল থেকে। তাই সুপার ন্যাচারাল মেশিনারি আমি আলোচনা করছি। লেটস বিগিন গাইজ, চলো শুরু করা যাক। প্রশ্নটা আরেকবার বলে দিই, সুপার ন্যাচারাল মেশিনারি ইউজড ইন দ্য রেপ অফ দ্য লক। সুপার ন্যাচারাল মেশিনারি কি কি প্রয়োগ করা হয়েছে, কেন ভূত পেতনি এবং আত্মা এবং অ্যাঞ্জেলস এই ধরনের বিষয়গুলোকে আলেকজান্ডার পোপ কেন নিজের কবিতাতে টেনে এনেছেন। প্রথমে তো এটা ছিল না, প্রথমে এই কবিতার মধ্যে এই বিষয়গুলো, এই সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো একেবারে অদৃশ্য ছিল, অ্যাবসেন্ট ছিল। কি কারণবশত তিনি এই সুপার ন্যাচারাল মেশিনারিগুলোকে অর্থাৎ এই স্পিরিটগুলোকে অ্যাড করলেন, সেই বিষয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। সো লেটস বিগিন গাইজ, শুরু করা যাচ্ছে গাইজ। অরিজিনালি ইন গ্রিক ট্র্যাজেডি, দেখো গ্রিক ট্র্যাজেডিগুলোর মধ্যে আগেকার দিনে সেই ক্লাসিক্যাল রাইটিংসে তুমি যদি প্রাচীন গ্রিসে যাও সেখানে কিন্তু নাটক লেখা হতো। এবং কি হতো, প্রাচীন গ্রিসে গ্রিক সাম্রাজ্য একেবারে রাজা মহারাজাদের আমলে সেখানে কি হতো, নাটক লেখা হতো। সেখানে বড় বড় সব নাট্যকার ছিলেন, সফোক্লিস ছিলেন, ঠিক আছে। তো সেই যুগে সুপার ন্যাচারাল মেশিনারি ব্যাপারটাকে আনা হয়ে গেছিল। কিরকম, যখন কোনো দেবী বা কোনো দেবতা কে স্টেজে, মানে সেই যুগে যে নাটকগুলো হতো, এবার ধরো কোনো দেবীকে আনবেন বা কোনো দেবতাকে সেই মঞ্চে আনবেন, তখন কি ও যদি হেঁটে হেঁটে আসে মঞ্চে তাহলে দেখতে তা খারাপ লাগে। তা কেন দেখতে খারাপ লাগে, তাকে তো তাহলে মানুষের মতোই মনে হলো। তাই কি করতো ওই গ্রিক সাম্রাজ্যে, মানে যখন ওই গ্রিক সাম্রাজ্যে নাটকগুলো হতো এবং কোনো সুপার ন্যাচারাল মেশিনারিকে আনা হতো, মানে কোনো দেবতা কোনো দেবীকে আনতে হতো মঞ্চে, তখন বিভিন্ন টেকনিকের সাহায্য নেওয়া হতো এবং অদৃশ্য এবং কি হঠাৎ করে তারা এসে পড়তো মঞ্চে। কিভাবে এসে পড়তো, অনেক সময় ফায়ার ওয়ার্ক কাজ হতো এবং কি হতো আগুন, যেমন ধরো এখন ধরো যাত্রা হচ্ছে, যাত্রাতে কি হলো সামনে তা আগুন জ্বলে গেল হঠাৎ করে, কারণ বারুদ রাখা থেকে বারুদে স্পার্ক করা হয়, আগুন জ্বলে যায় এবং সামনে ধোঁয়া ভরে যায়। ঠিক সেই সময় যাত্রার যে অ্যাক্টররা বা অ্যাক্ট্রেসেসরা আছে, যারা দেব দেবতা সেজে আছে, তারা ঠিক সেখানে উপস্থিত হয়ে যায় এবং যারা অডিয়েন্সের কাছে মনে হয় যে হঠাৎ করে দেবী বা দেবতা উপস্থিত হয়ে গেল সেই মঞ্চে। ঠিক এই রকমই টেকনিক সেই যুগে, এই রকমই পদ্ধতি সেই যুগে ব্যবহার করা হতো গ্রিক যুগে। এটাকে সুপার ন্যাচারাল মেশিনারি, মানে দেবতা দেবীদের আগমন। কিসে আগমন, এরা তো সুপার ন্যাচারাল এলিমেন্ট, দেবী দেবতা দেবদূত অ্যাঞ্জেল স্পিরিট ভূত পেতনি, এগুলো সুপার ন্যাচারাল এলিমেন্ট। এইগুলোকে আনা হতো গ্রিসের নাটকের মধ্যে। তো সেখান থেকেই যেন এটা সূত্রপাত বিষয়টা। দেখো অরিজিনালি ইন গ্রিক ট্র্যাজেডিগুলোর মধ্যে বাস্তবে গড অ্যান্ড গডেস ওয়ের কল্ড অন দ্য স্টেজ। সেখানে কি হতো, গড গডেসদের স্টেজে ডাকা হতো। কোথায় ডাকা হতো, স্টেজে ডাকা হতো বাই সাম মেকানিক্যাল প্রসেস, কোনো না কোনো মেকানিক্যাল প্রসেসকে ব্যবহার করে গড গডেসগুলোকে খুব চালাকির সাথে হঠাৎ করে স্টেজে নামিয়ে দেওয়া হতো যখন প্রয়োজনীয়তা রয়েছে। ওরা হেঁটে হেঁটে মোটেও আসতো না, ওরা চালাকি করে হয়তো গুপ্ত দরজা থাকতো বা ফায়ার ওয়ার্ক হতো, যেটার মধ্যে দিয়ে প্রচুর ধোঁয়া সৃষ্টি হতো এবং সেখানে সেই চুপি চুপি এসে দাঁড়িয়ে যেত। এটাতে মনে হতো অডিয়েন্সের কাছে বা দর্শক বৃন্দের কাছে মনে হতো যে এই দেবী বা দেবতা হঠাৎ করে উপস্থিত হয়েছে। দ্য অডিয়েন্স গট এক্সাইটেড এবং কি ড্রামাটিক ইফেক্টটা অনেক বেশি হতো। তো সেটাই বলা হচ্ছে অরিজিনালি প্রকৃতপক্ষে ইন গ্রিক ট্র্যাজেডিগুলোতে গড অ্যান্ড গডেস ওয়ের কল্ড অন দ্য স্টেজেস। গড গডেসদের ডাকা হতো বা গড গডেসদের সাথে যে সাক্ষাৎকারগুলো হতো স্টেজের চরিত্রগুলোর মধ্যে বাই সাম মেকানিক্যাল প্রসেস, এগুলো সবই হতো মেকানিক্যাল প্রসেসের দ্বারা। দ্য ওয়ার্ড মেশিনারি ইন্ডিকেট এ সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্স। এই যে বলছি সুপার ন্যাচারাল মেশিনারি মানেটা কি, মেশিনারি মানেটা হচ্ছে এটা ইন্ডিকেট করছে সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্স, মানে সুপার ন্যাচারাল সুপার ন্যাচারাল ব্যাপারটা কি, সুপার ন্যাচারাল নট মানে হোয়াট ইজ নট ন্যাচারাল, আনন্যাচারাল বলছি না কিন্তু সুপার ন্যাচারাল, যেমন ভূত পেতনি ডাইনি দেব দেবী, এগুলো সুপার ন্যাচারাল বিষয়, ঠিক আছে। তো এইগুলো তাহলে কি বলছে দেখো, দ্য ওয়ার্ড মেশিনারি ইন্ডিকেট আর সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্স, একটা সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্সকে ইন্ডিকেট করছে, মানে সুপার ন্যাচারাল আধ্যাত্মিক বলতে পারে, স্পিরিচুয়াল বলতে পারে, খানিকটা কাছাকাছি, বাট স্পিরিচুয়াল ইজ ডিফারেন্ট এগেন, রাইট। তো যাই হোক সুপার ন্যাচারাল ইনফ্লুয়েন্স প্রভাব তাকে নির্দেশ করছে।
পোপ ডিফাইন্স ইট ইন এ সার্কাস্টিক ম্যানার। কিন্তু কবি পোপ, আলেকজান্ডার পোপ এই কবিতার মধ্যে, দ্য রেপ অফ দ্য লক কবিতার মধ্যে এই সুপারন্যাচারাল এলিমেন্টগুলোকে হাসি ঠাট্টার মাধ্যমে প্রয়োগ করেছেন, হাসি ঠাট্টার মাধ্যমে কথাগুলোকে বলেছেন। পোপ বলছেন একটা জায়গায়, পোপ নিজেই বলছেন, when you cannot extricate your hero, যখন তুমি তোমার হিরোকে বার করতে পারছো না, একটা পরিস্থিতি বানিয়ে ফেলেছো এবং হিরোকে সাহায্য করতে পারছো না। ধরো তুমি অ্যাজ এন এক্সাম্পল বলছি, তুমি একটা গল্প লিখছো এবং সেই গল্প লিখতে গিয়ে দেখাচ্ছ যে হিরোটাকে 1000 জন শত্রু ঘিরে, 1000টা রাক্ষস ঘিরে ধরেছে। এবারে হিরোটা একসাথে 5টা রাক্ষসকে মারতে পারে, 10টাকে মারতে পারে, কিন্তু 1000টা রাক্ষসকে মারতে পারবে না। তখন তোমার হিরোর যে নায়কটা রয়েছে, নায়ক চরিত্র, তার কিছু করবার নেই। তখন কি হবে? তুমি একটা দেবদূতকে নামিয়ে দিলে, তখন তুমি একটা দেবতাকে নামিয়ে দিলে, যে দেবতাটা তাকে নিয়ে স্বর্গে নিয়ে চলে গেল, বা দেবতাটা তাকে একটা অস্ত্র দিয়ে গেল, সেই অস্ত্র দিয়ে সে সবাইকে বধ করলো। বুঝতে পারলে? তার মানে যখন তোমার হিরোটা নিজে থেকে কিছু করতে পারবে না, তখন তুমি একটা সুপারন্যাচারাল এলিমেন্টকে অ্যাড করে দিলে, যার দ্বারা সেই হিরোটা সেই পরিস্থিতিকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে দিল। বুঝতে পারলে? পোপ নিজেই হাস্যরসিক ভাবে বলছেন, when you cannot extricate your hero, যখন তুমি তোমার হিরোকে কন্ট্রোল করতে পারছো না, এক্সট্রিকেট সাহায্য করতে পারছো না, and the enemy has surrounded him, এবং এনিমি কি করেছে? শত্রু তাকে ঘিরে ধরেছে, or the adverse situation বা বিপরীত পরিস্থিতি তাকে ঘিরে ধরেছে, then you take the help from heaven, তখন তুমি হেভেন বা স্বর্গের কাছ থেকে সাহায্য নিচ্ছ। বুঝতে পারলে? or gods বা দেবতাদের কাছ থেকে সাহায্য নিচ্ছ, and gods will do your business very readily, এবং ঈশ্বর বা দেবতারা বা স্বর্গ তোমার কাজটাকে খুব সহজেই করে দিতে পারবে। হাস্যরসিক ভাবে আলেকজান্ডার পোপ এই বিষয়টাকে বলেছেন। বুঝতে পারলে? এবার দেখো সুপারন্যাচারাল মেশনারি, তাহলে এই অংশটি কি, তাহলে কি পয়েন্টস গুলো মনে রাখার চেষ্টা করো। কি পয়েন্টস হচ্ছে, সুপারন্যাচারাল মেশনারি ব্যাপারটা গ্রিক থেকে শুরু, গ্রিকের সেই প্রাচীন লেখাজোকা থেকে শুরু, যখন নাটক হতো সেখান থেকে শুরু। তারপর কি হলো? পোপের কমেন্টটাকে মনে রাখো, পোপ হাসি ঠাট্টা করে বিষয়টাকে তুলে ধরেছেন যে যখন তোমার হিরো ঝামেলার মধ্যে পড়ে গেছে এবং তুমি তোমার লেখনী শক্তি দিয়ে ওকে নেচারালি বের করতে পারছো না, তখন তুমি গডের সাহায্য নিচ্ছ এবং গড তাকে সেই পরিস্থিতি থেকে বাঁচাচ্ছে। এই জন্য সুপার ন্যাচারাল এলিমেন্টস গুলোকে মূলত আনা হাস্যরসিক ভাবে, সিরিয়াসলি নয়, হাস্যরসিক ভাবে, হিউমারাসলি কবি পোপ এগুলো বলেছেন। নাও নেক্সট পার্ট গাইজ, পোপ গট দ্য আইডিয়া ফ্রম দ্য রুসিক্রেশিয়ান ডক্ট্রাইন। রুসিক্রেশিয়ান ডক্ট্রাইন কি? দেখো, আমাদের এই পার্থিব বিষয়গুলো, সমস্ত পার্থিব বিষয় 4টা উপাদান দিয়ে তৈরি, রসিক্রেশিয়ান কনসেপ্ট গাইজ, রাইট? এই রসিক্রেশিয়ান কনসেপ্টটা আমাকে আলোচনা করতে দাও। কি কি? অগ্নি, বায়ু, অগ্নি মানে আগুন, বায়ু, হাওয়া, বাতাস যা বলবে, জল, ঠিক আছে, জল, নীর বা জল রয়েছে, এবং কি মৃত্তিকা বা মাটি রয়েছে। এই 4টা উপাদানে নাকি এই সমস্ত কিছু সৃষ্টি। তো পোপ সেখানে বলছেন যে এখানে রুসিক্রেশিয়ান কনসেপ্টটাকে তিনি খুব সুন্দরভাবে এই কবিতাতে প্রয়োগ করেছেন। তার কারণ এই কনসেপ্ট অনুযায়ী বলে যে আমাদের যে আত্মাগুলো রয়েছে সেটা এই 4টে উপাদানের মধ্যে কোনো না কোনো উপাদানের সাথে মিলে যায়। তার কারণ এই 4টে উপাদানের মধ্যে কোনো না কোনো উপাদান আমাদের মধ্যে জোরালো থাকে। যদি তুমি প্রচন্ড ঝগড়াটে প্রকৃতির হয়, তার মধ্যে তোমার মধ্যে আগুনের প্রভাব বেশি। যদি তুমি খুব শান্ত প্রকৃতির হও, তাহলে তোমার মধ্যে জলের প্রভাবটা বেশি। যদি তুমি যদি তুমি ফ্লার্টিং নেচারের হও, তাহলে কি সেটাকে যেন বাতাস ইঙ্গিত করছে। তো এইরকম ভাবে প্রতিটি আত্মার প্রতিটি গুণ রয়েছে। তো এই কনসেপ্টটা হলো রুসিক্রেশিয়ান কনসেপ্ট, যেখানে বলেছে 4টি উপাদান দ্বারা সবকিছু সৃষ্টি। হোয়েন দেখো, পোপ গট দ্য আইডিয়া ফ্রম দ্য রুসিক্রেশিয়ান ডক্ট্রাইন, রুসিক্রেশিয়ান যে তত্ত্ব রয়েছে সেখান থেকেও কবি আলেকজান্ডার পোপ কিছু সাহায্য নিয়েছেন। which says about the 4 elements। এই রসিক্রেশিয়ান কনসেপ্ট কি করছে? 4টা উপাদান নিয়ে বলছি। কি কি? এয়ার, আর্থ, ওয়াটার, ফায়ার। তাহলে কি? এয়ার, বাতাস, আর্থ, পৃথিবী, ওয়াটার, জল, অ্যান্ড ফায়ার, আগুন। এই 4টা উপাদান নিয়ে কথা বলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দিস ডক্ট্রাইন, এই তত্ত্ব অনুযায়ী 4 স্পিরিট, 4 ধরনের আত্মা থাকে, ইনহ্যাবিট মানে বাস করে বা থাকে, ইন 4 এলিমেন্টস, 4টা উপাদানের মধ্যে 4 ধরনের আত্মা থাকে। শিল্পীরা থাকে হু লিভ ইন এয়ার, শিল্পীরা কোথায় থাকে? বাতাসে উঠতে থাকে। নমসরা কোথায় থাকে? পৃথিবীর বুকে ঘোরাফেরা করে। নিমসরা কোথায় থাকে? জলের মধ্যে ঘোরাফেরা করে। অ্যান্ড স্যালামেন্ডাররা কোথায় থাকে? আগুনের মধ্যে থাকে। তাহলে এই যে কনসেপ্ট, এটা রসিক্রেশিয়ান থিওরি বা ডক্ট্রাইন বলা হচ্ছে। বুঝতে পারলে? তো এই ডক্ট্রাইনের সাহায্য নিয়েছেন তিনি দ্য রেপ অফ দ্য লক কবিতার মধ্যে। এর পরের অংশ দেখো, ইন দ্য অরিজিনাল ভার্সন অফ দ্য পোয়েম, যখন কবি
আলেকজান্ডার পোপ আসলে কবিতাটা লিখলেন ফার্স্ট টাইম, তখন কিন্তু এই সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো ছিল না। তাহলে দেখো আমি কি বলছি, এই আলেকজান্ডার পোপ যখন প্রথমবার এই কবিতাটা লিখলেন দ্য রেপ অফ দ্য লক, তখন কিন্তু এই সুপার ন্যাচারাল এলিমেন্টগুলোকে তিনি কিন্তু ইনক্লুড করেননি। বুঝতে পারলে? প্রথমে ছিল না সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো, কিন্তু সেটাতে হইচই পড়ে গেল। এই দুটো পরিবার যাদের উপর লেখা হয়েছিল, বুঝতে পারলে, তারা কিন্তু বিরোধিতা করলো। তখন গিয়ে তিনি কি করলেন, এই সুপার ন্যাচারাল এলিমেন্টগুলোর উপর এই সুপার ন্যাচারাল এলিমেন্টগুলোকে অ্যাড করে দিলেন, সংযুক্ত করলেন, জুড়ে দিলেন এবং কবিতাটা আবার পুনরায় লিখলেন। বুঝতে পারলে? এর ফলে কি যা যা দোষ হয়েছিল সমস্ত দোষগুলো এই সুপার ন্যাচারাল এলিমেন্টসের উপর চাপিয়ে দিলেন। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট, সবচেয়ে ভালো বিষয়, যখন তুমি দোষটা ভূত পেতনি এবং আত্মাদের উপর চাপিয়ে দাও, তারে তো এসে ডিফেন্ড করতে পারবে না। তাহলে কি হয়, দোষটা মানুষের উপর আসে না, এই ভূত পেতনি ডাইনি আত্মাদের উপর চলে যায়। বুঝতে পারলে? তাহলে এখানে ঠিক সেটাই হয়েছে। in original version of the poem, যখন অরিজিনাল ভার্সন অফ দ্য পোয়েমটা লেখা হয়েছিল, দেয়ার ওয়াজ নো সুপার ন্যাচারাল মেশিনারি, সেখানে কোনো সুপার ন্যাচারাল মেশিনারি ছিল না। বাট লেটার, কিন্তু পরবর্তী সময়ে ইন 1914 ভুল বলে ফেললাম, ইন 1740 1714 সালে পোপ অ্যাডেড দিস এলিমেন্ট। 1714 সালে পোপ কি করলেন, অবজেকশনের মুখে পড়লেন, সমালোচনার মুখে পড়লেন। সেই পরিবার যাদের ঝগড়ার উপর এই কবিতা লেখা, তারা বিরোধিতা করলো এবং তখন পোপ সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলোকে এমনভাবে ঢোকালেন যে সমস্ত দোষগুলো যেন সেই সুপার ন্যাচারাল এলিমেন্টসের উপর এসে পড়ে। বুঝতে পারলে? তাহলে সুপার ন্যাচারাল এলিমেন্টস ওয়ের অ্যাডেড লেটার অন, এটা পরেই যুক্ত হয়েছে, প্রথমে কিন্তু এটা ছিল না। ঠিক আছে? আই হোপ ইউ আর গেটিং ইট গাইজ। আচ্ছা গাইজ, বাই দ্য ওয়ে, এই পড়ানোর ফাঁকে বলে দিলাম, মাঝখানেই বলে দিলাম যে আমার জয়েন্ট সেকশন চলে এসছে। তোমরা যদি চাইছো যে প্রতিটি পড়া একদম লাইন বাই লাইন পেতে চাইছো, হতে পারে যে তুমি কোনো টিউশনে পড়ছো, হতে পারে যে তুমি কোনো গৃহশিক্ষকের কাছে পড়ছো, বা হতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়ছো, কিন্তু কোনো কারণবশত পড়াটা তুমি বুঝতে পারোনি। বুঝতে পারলে? বা তোমার মিস আউট হয়ে গেছে, তোমার ইলনেসের জন্য বা ম্যারেজ পার্টি অ্যাটেন্ড করতে গেছিলে, হোয়াট এভার, কিন্তু তুমি মিস করে ফেলেছো বা বুঝতে পারোনি, সেক্ষেত্রে তুমি জয়েন্ট সেকশনে গিয়ে প্রতিটি পড়া পেয়ে যাবে এবং যেভাবে আমি বোঝাচ্ছি প্রত্যেকটা পড়াকে তুমি সেইভাবে বুঝতে পারবে। বুঝতে পারলে গাইজ? তাই আমি বলবো গাইজ, জয়েন্ট সেকশনে যাও। একটা মিনিমাম আমি অ্যামাউন্ট সেট করে দিয়েছি। কি কারণে? তার কারণ এটার জন্য আমি অনেক হেল্পও নিচ্ছি এবং আই এম গিভিং আ লট অফ টাইম গাইজ, রাইট, ফর দিস। So that is why I think that it is reasonable, all right, and I hope you can easily afford, all right. তো যাই হোক, আমি যেটা বলছি যে তুমি যদি কোনো পড়া মিস করে গেছো বা যদি তোমার উইকনেস রয়েছে এখনো, হয়তো যিনি শিক্ষক মহাশয় তিনি খুব ভালোভাবে বুঝিয়েছেন কিন্তু তুমি বুঝতে পারোনি, তাহলে তোমার কাছে আরেকটা অপশন রয়েছে গাইজ, জয়েন অপশনে যাও, সেখানে জয়েন করো এবং সেখান থেকে পড়াটা সহজে বুঝে যাবে গাইজ। তোমার যদি কোনো পড়া মিস আউট হয়ে আছে, you will certainly get that, all right. Now let's come to the point. এবার আবার মূল আলোচনা আসে যাক। আমরা আলোচনা করছেন সুপার ন্যাচারাল মেশিনারি, যে সুপার ন্যাচারাল মেশিনারিগুলোকে কিভাবে কবি আলেকজান্ডার পোপ ব্যবহার করেছেন দ্য রেপ অফ দ্য লক কবিতার মধ্যে। চলো নেক্সট টার্ম। ইন দ্য অরিজিনাল ভার্সন অফ দ্য পোয়েম দেয়ার ওয়াজ নো সুপার ন্যাচারাল মেশিনারি। যখন তিনি অরিজিনালি লেখেন সেখানে কিন্তু কোনো সুপার ন্যাচারাল মেশিনারি ছিল না। বাট লেটার ইন 1714 সালে পরবর্তী সময়ে তিনি অ্যাড করলেন এই সুপার ন্যাচারাল এলিমেন্টসগুলোকে। পোপ ইন্ট্রোডিউস শিল্প অ্যাজ দ্য স্পিরিট অফ দ্য এয়ার। পোপ আমাদের জানাচ্ছেন যে শিল্প হলো স্পিরিটস অফ এয়ার, বাতাসের যে আত্মাগুলো বা বাতাসের যে ভূতগুলো, সে হলো স্পিরিট অফ দ্য এয়ার। দে প্রোটেক্ট দ্য ফ্যাশনেবল লেডিজ, তার প্রোটেক্ট করে, তারা রক্ষা করে ফ্যাশনেবল লেডিজদের। দে প্রিজাইড ওভার দেয়ার টয়লেট অ্যান্ড প্রোটেক্ট দেম ফ্রম এনি কাইন্ড অফ হার্ম। তারা কি প্রিজাইড করে, তারা নজরদারি করে, কিসের উপর নজরদারি করে? ফ্যাশনেবল লেডিজদের উপর, যারা ভার্জিন, যারা কুমারী, তাদের উপর একটা নজরদারি করে এই শিল্পরা, এই এয়ারি স্পিরিটরা, যাতে কি তাদের কোনো ক্ষতি না হয়। বুঝতে পারলে? এই স্পিরিটরা তাদের নজরদারি করে। যখন এই ভার্জিনসরা, এই কুমারী মেয়েরা, এই মেডসরা কোথায় যাচ্ছে? টয়লেটে যায়। টয়লেট মানে কিন্তু ল্যাট্রিন নয়, কিন্তু আমি বাই দ্য ওয়ে টয়লেট মানে হলো ড্রেসিং টেবিল। আগেকার দিনে টয়লেট মানে সাজ সরঞ্জামের জায়গা বোঝানো হতো, পরবর্তী সময় এটা সামথিং ডিফারেন্ট করা হয়েছে। বুঝতে পারলে? কিন্তু টয়লেট মানে এখানে যতবার টয়লেট বলা হবে বুঝে নাও ড্রেসিং টেবিল বা সাজসজ্জার গৃহর কথা বলা হচ্ছে। বুঝতে পারলে? ওকে ফাইন। দে প্রিসাইড ওভার দ্য টয়লেট, দেয়ার টয়লেট। তারা যখন এই ফ্যাশনেবল লেডিজরা টয়লেটে যাচ্ছে,
অর্থাৎ সাজসজ্জা করতে যাচ্ছে, ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে, দে প্রোটেক্ট দেম ফ্রম এনি হার্ম, এবং কি তারা প্রোটেক্ট করছে সব সময় যে কোনো বিপদ থেকে। দেয়ার চিফ ইজ অ্যারিয়েল, তাদের চিফ এই যে ভূতগুলো, এই অদৃশ্য আত্মাগুলো রয়েছে, অদৃশ্য পরীগুলো রয়েছে, তাদের তাদের চিফ প্রধান যে ব্যক্তিটা রয়েছে তার নাম হচ্ছে এরিয়াল, অ্যান্ড এরিয়াল গাইডস বিলিন্ডা, এবং এরিয়াল গাইড করছে বিলিন্ডাকে। এবার কে বিলিন্ডাকে? বিলিন্ডা ইতিমধ্যে সবাই জানো যে বিলিন্ডা হলো এই কবিতার নায়িকা। বিলিন্ডা হলো এই কবিতার নায়িকা। হি হুইসপার্স ইনটু হার ইয়ার ইন হার স্লিপ, সে ফিসফিস করে বলছে তার কানে, যা বলবার, যা উপদেশ দেওয়ার সবকিছু ফিসফিস করে বলছে তার কানে। হি মেক্স হার অ্যাওয়্যার অফ দ্য মেল সেক্স, এবং সে বিলিন্ডাকে কানে অদৃশ্যভাবে, কারণ এই আত্মাগুলোকে, এই ভূতগুলোকে কেউ দেখতে পায় না, শুধুমাত্র এরা যা বলবার কুমারী মেয়েদের বা ভার্জিন মেয়েদের কানে ফিসফিস করে বলে দিতে পারে, বুঝতে পারলে? হি মেক্স হার অ্যাওয়্যার অফ মেল সেক্স, এবং কি এরা পুরুষদের সম্বন্ধে অনেক কিছু কথাই বলছে বিলিন্ডাকে, এবং বিলিন্ডার মতো সুন্দরী ফ্যাশনেবল মেয়েদের। Pope also performs Pope also shows their role. Pope এইভাবে তাদের রোলগুলো দেখাচ্ছে, বুঝতে পারলে? Pope introduces wicked spirit. পোপ আবার কি করছে? উইকেড স্পিরিট গুলো দেখাচ্ছে, বদমাইশ এবং স্পিরিট যারা কি করছে তোমার মধ্যে মিথ্যা অহংকার সৃষ্টি করে দেবে, সেই সমস্ত ভূতেদেরও কথা বলছেন, বা সেই সমস্ত স্পিরিটদের কথাটাও তিনি বলছেন, ঠিক আছে? অ্যান্ড দেয়ার রোল ইজ টু ক্রিয়েট মিসচিফ, এবং তাদের উদ্দেশ্যই হলো মিসচিফ সৃষ্টি করা। মিসচিফ মানে কি? বদমাইশি সৃষ্টি করা, সেটাই হলো তাদের উদ্দেশ্য। পোপ ইউজ সুপারন্যাচারাল মেশিনারি, পোপ কি করছেন? ইউজ করেছেন, ব্যবহার করেছেন এই সুপারন্যাচারাল মেশিনারি। সুপারন্যাচারাল মেশিনারি কোনগুলো? এক কথায় বলতে গেলে ভূত, পেতনি, আত্মা, পরি, এগুলো সুপারন্যাচারাল, দেব দেবী, এগুলো সব সুপারন্যাচারাল মেশিনারি, ঠিক আছে? পোপ ইউজ সুপারন্যাচারাল মেশিনারি, পোপ ব্যবহার করেছেন সুপারন্যাচারাল মেশিনারিকে ইন এ নিউ ওয়ে, একটা নতুন ভাবে পোপ যেন এই সুপারন্যাচারাল মেশিনারিগুলোকে ব্যবহার করেছেন। হিজ ইউজেজ, তার ব্যবহারটা যেটা রয়েছে, এই সুপারন্যাচারাল মেশিনারি ব্যবহারটা যেটা রয়েছে, হিজ usage of supernatural machinery is different from the other poets and from the Greek dramas, বুঝতে পারলে? পোপ যেভাবে সুপারন্যাচারাল মেশিনারি গুলোকে ব্যবহার করেছেন সেগুলো সম্পূর্ণ আলাদা গ্রিক ড্রামাতে যেভাবে সুপারন্যাচারাল মেশিনারি গুলো ব্যবহার হতো সেইগুলোর থেকে। তাহলে দেখো, কবি আলেকজান্ডার পোপ যেভাবে সুপারন্যাচারাল মেশিনারি গুলোকে ব্যবহার করছেন সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। কি থেকে আলাদা? অন্যান্য গ্রিক কবি বা গ্রিক নাট্যকারদের কাছ থেকে। গ্রিক নাট্যকাররাও কিন্তু সুপারন্যাচারাল মেশিনারিকে ব্যবহার করতেন, কিন্তু পোপ যেভাবে ব্যবহার করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং পোপের সুপারন্যাচারাল এলিমেন্টসগুলোর ক্ষমতা অনেক কম, বুঝতে পারলে? হিয়ার শিল্প অ্যান্ড নর্মস ডু নট মার্জ উইথ দ্য হিউম্যান অ্যাকশন। এখানে পোপের যে ভূত পেতনিগুলো রয়েছে, যে আত্মাগুলো রয়েছে, ওরা কিন্তু মানুষের অ্যাকশনগুলোকে, মানুষের কাজকর্মগুলোকে অল্টার করতে পারে না, পরিবর্তন করতে পারে না। ওরা বড় জোর অ্যাডভাইস দেবে, কিন্তু মানুষ শুনবে কিনা সেটা মানুষের ব্যাপার। এইটা বড় জোর করতে পারে পোপের সুপারন্যাচারাল মেশিনারিগুলো, পোপের ভূত পেতনিগুলো, বুঝতে পারলে? But if you look at the Greek supernatural machinery, তুমি যদি ক্লাসিক্যাল সুপারন্যাচারাল মেশিনারি গুলোকে দেখো তাহলে দেখতে পাবে তার পরিষ্কারভাবে মানুষের অ্যাকশনকে প্রভাবিত করছে। কোনো মানুষকে মাকড়সা বানিয়ে দিচ্ছে, তো কোনো মানুষকে পাখি বানিয়ে দিচ্ছে, তাদের জীবনকে হেরফের করে দিচ্ছে, তাদের ভাগ্যকে ওলটপালট করে দিচ্ছে। এইগুলো সুপারন্যাচারাল মেশিনারি যেগুলো গ্রিক থেকে করা হতো প্রাচীন গ্রিসে, সেগুলো করতে পারতো, কিন্তু পোপের যে সুপারন্যাচারাল মেশিনারি সেটার লিমিটেড পাওয়ার রয়েছে, বুঝতে পারলে? তাহলে দেখো কি বলছে এখানে, কি হিয়ার উই ফাইন্ড শিল্পস নর্মস, এখানে আমরা শিল্পকে পাই, নর্মসকে পাই। ডু নট মার্জ দেয়ার হিউম্যান অ্যাকশন, রাদার ফাংশন মোর ডেলিকেটলি। এরা খুব সূক্ষ্মভাবে ফাংশন প্লে করছে, শুধু অ্যাডভাইস দিচ্ছে, কানে শুধুমাত্র ওদের বোঝানোর চেষ্টা করছে। দে আর আনসিন প্রোটেক্টর, তারা অদৃশ্য, এমনকি তারা দৃশ্যমানও হচ্ছে না, তাদেরকে দেখতেও পাচ্ছে না কেউ, বুঝতে পারলে? তাহলে এই সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পাচ্ছি। দ্য শিল্পস হেল্প বিলিন্ডা ইন মেনি প্লেসেস, এটা সত্য যে শিল্পগুলো, এই অদৃশ্য ভূতগুলো বিলিন্ডাকে সাহায্য করছে অনেক জায়গাতে। দে হ্যাং অ্যাবাউট বিলিন্ডাস এয়ার, তারা বিলিন্ডার কানের কাছে ঘুরছে। অ্যান্ড পেটিকোট, এবং বিলিন্ডার যে পোশাক সেটা সামনে ঘোরাফেরা করছে। এরিয়েল টেক্স চার্জ অফ বিলিন্ডাস ডগ। এরিয়েল বিলিন্ডার কুকুরের খেয়াল রাখছে। বিলিন্ডার কুকুরের নাম কি ছিল? শক, বাই দ্য ওয়ে, মনে রাখবে। The supernatural elements influence the lady's mind. এই যে আলেকজান্ডার পোপ যে সুপারন্যাচারাল এলিমেন্টের কথাগুলো বলেছেন, এগুলো মাইন্ডটাকে প্রভাবিত করতে পারে, ক্যারেক্টারগুলো মাইন্ডটাকে প্রভাবিত করতে পারে, উপদেশ দিতে পারে।
কিন্তু বাট দে ক্যান নট চেঞ্জ অর দে ক্যান নট অল্টার দ্য কোর্স অফ হিউম্যান অ্যাফেয়ার। মানুষের যে কর্মকাণ্ড সেগুলোকে পরিবর্তন করতে পারছে না, বুঝতে পারলে, পারছে না। কিন্তু গ্রিকের যে গ্রিক মাইথোলজিতে বা গ্রিক ক্লাসিক্যাল যে স্টাডিতে আমরা যে সুপার ন্যাচারাল এলিমেন্টগুলো দেখতে পেতাম তারা কিন্তু ভয়ানক পাওয়ারফুল থাকতো, তারা মানুষকে পরিবর্তন করে দিত, মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিত, এতটা পাওয়ারফুল ছিল। ঠিক আছে, তো এখানে একটা পরিষ্কার পার্থক্য দেখতে পাচ্ছি গ্রিক সুপার ন্যাচারাল এলিমেন্টসের মধ্যে এবং এবং পোপের সুপার ন্যাচারাল এলিমেন্টের মধ্যে। ঠিক আছে, নাও আম্ব্রিয়াল দেখো, আম্ব্রিয়াল নামক একটা ভূতকে পাবো বা আত্মাকে পাবো। আম্ব্রিয়াল গিভস দ্য ভ্যাপার টু বিলিন্ডা। ঠিক আছে, অ্যান্ড তাহলে কি আম্ব্রিয়ালকে দেখতে পাচ্ছি ও বিলিন্ডার কাছে আসছে এবং বিলিন্ডার অহংকারগুলোকে বাড়িয়ে দিচ্ছে এবং কি করছে, এবং বিলিন্ডার মধ্যে রাগ সৃষ্টি করছে ইত্যাদি ইত্যাদি নেগেটিভ এলিমেন্টসগুলো সৃষ্টি করে দিচ্ছে। ডক্টর জনসন, এবার ডক্টর জনসনের কথা বলি। ডক্টর জনসন ফাইন্ড ফল্টস উইদিন দ্য পোপস আর্ট অন দিস। ডক্টর জনসন অবশ্য পোপের এই আর্টের মধ্যে কিছু ভুল ভ্রান্তি খুঁজে পেয়েছেন অন দিস অ্যান্ড পয়েন্টস আউট। দেখো পোপের যে এই আর্টটা এটার মধ্যে কিছু ভুল ভ্রান্তি খুঁজে পেয়েছেন ডক্টর জনসন, কিন্তু আলটিমেটলি হি অ্যাডমিটস দ্যাট, কিন্তু তিনি এটা ভুল ভ্রান্তি খুঁজে পেয়েও তিনি স্বীকার করেছেন যে, অ্যাডমিট করেছেন যে দ্যাট পোপ হ্যাড জেনুইন কোয়ালিটি, যে পোপের মধ্যে কিছু জেনুইন কোয়ালিটি ছিল। হি অ্যাকচুয়ালি প্রেজেস পোপস আর্টিস্টিক কনসাইন্স, যে পোপের মধ্যে যে আর্টিস্টিক কোয়ালিটি ছিল সেটা কিন্তু আলটিমেটলি ডক্টর জনসন প্রশংসাই করেছেন। দি স্পিরিটস আর ডেলিকেট, এক কথায় বলতে গেলে এই স্পিরিটগুলো, এই আত্মাগুলো ডেলিকেট, যথেষ্ট সূক্ষ্ম, and so they cannot be allowed to interfere human action, তাই তাদেরকে পোপ অ্যালাউ করেনি হিউম্যান অ্যাকশনগুলোকে ইন্টারফেয়ার করার জন্য। ইফ ইউ কম্পেয়ার, এবার যদি আমরা তুলনা করি পোপ সুপারন্যাচারাল এলিমেন্ট উইথ দ্য সুপারন্যাচারাল এলিমেন্টস অফ দ্য ক্লাসিক্যাল ড্রামাটিস্ট, আমরা যদি ক্লাসিক্যাল ড্রামাটিস্টদের সুপারন্যাচারাল এলিমেন্টের সাথে পোপের সুপারন্যাচারাল এলিমেন্টের মধ্যে মিল বা গড়মিল খুঁজে দেখি বা আমরা তুলনা করে দেখি, তাহলে পরিষ্কার বুঝতে পারবো যে পোপের সুপারন্যাচারাল এলিমেন্টগুলো অনেক উইক, বুঝতে পারলে। অ্যান্ড ক্লাসিক্যাল গড গডেস ওয়ার মোর পাওয়ারফুল, ক্লাসিক্যাল গড গডেসের যে সুপারন্যাচারাল এলিমেন্টসগুলো ছিল এগুলো অনেক বেশি শক্তিশালী ছিল। অ্যান্ড দে কুড চেঞ্জ হিউম্যান মাইন্ড, তারা হিউম্যান মাইন্ড চেঞ্জ করতে পারতো। অ্যান্ড দে কুড অল্টার ফেট, তারা মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারতো। বাট হিয়ার পোপস মেশিনারি ইজ ভেরি ডেলিকেট অ্যান্ড উইক, এখানে পোপের যে সুপারন্যাচারাল মেশিনারি এগুলো মূলত অনেক দুর্বল তুলনামূলকভাবে যদি আমরা গ্রিসের সুপারন্যাচারাল মেশিনারির সাথে তুলনা করে থাকি। এবার দেখো, টু কনক্লুড, বলতে গেলে কি এক কথায় Pope's supernatural elements are the main attraction of the mock heroic poem Rape of the Lock. The Rape of the Lock. The Rape of the Lock এর তাহলে এটা একটা মেইন অ্যাট্রাকশন হয়ে উঠেছে, বুঝতে পারলে। দ্য রেপ অফ দ্য তাহলে কি এক কথায় বলতে গেলে এই যে সুপারন্যাচারাল এলিমেন্টগুলো এইগুলো দ্য রেপ অফ দ্য লকের মধ্যে একটা মেইন অ্যাট্রাকশন হয়ে উঠেছে, বুঝতে পারলে। পোপ ইন্ট্রোডিউস দেন উইথ এ পার্টিকুলার মোটিভ, পোপ এগুলোকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এইগুলোকে কবিতার মধ্যে প্রবেশ করিয়েছেন। ঠিক আছে, অ্যান্ড দে হ্যাভ ডিফারেন্ট রোল এবং তার ডিফারেন্ট রোলকে প্লে করছেন। অ্যান্ড পোপ ইউজ দেম টু স্যাটারাইজ, পোপ এগুলোকে ব্যবহার করেছেন কিসের জন্য, দ্য উমেন সেক্স অর দ্য ফেমিনাইন জেন্ডার বা ফিমেল সেক্স, যে মহিলাদের ব্যঙ্গ করার জন্য এগুলোকে মূলত আনা হয়েছে। দ্য নর্মস, নিম, স্যালামেন্ডার, অল দ্য সুপারন্যাচারাল এলিমেন্টস আর ইউজ টু প্রোটেক্ট দ্য অরিজিনাল মেন ফিগার, অরিজিনাল ফিগার্স বা যারা আসল চরিত্র তাদের উপর যাতে দোষটা না পড়ে, মানে তুমি বলতে পারো লর্ড পিটার, মিসেস অ্যারাবেলা ফর্মার, এদের উপর যাতে কোনোভাবে দোষটা না হয় এবং এদের কর্মকাণ্ডের দোষগুলো কাদের উপর পড়ে, এই সুপারন্যাচারাল এলিমেন্টদের উপর যাতে পড়ে যায়, তার জন্যই মূলত এই সুপারন্যাচারাল এলিমেন্টগুলোকে আনা হয়েছে। তাহলে গাইজ এই ছিল সুপারন্যাচারাল এলিমেন্টের বিষয়ে আলোচনা। আমি আশা করি যে আলোচনা করলাম যে দ্য রেপ অফ দ্য লককে সুপারন্যাচারাল এলিমেন্টের গুরুত্ব কী বা কেনই আনা হয়েছে বা এবং কীভাবে প্রয়োগ করা হয়েছে সেগুলো আমরা জানতে পারছি। তোমরা আরেকটা অংশ জুড়ে দিতে পারো যে কোন সুপারন্যাচারাল এলিমেন্ট কী রকম, যেমন ধরো যে শান্ত প্রকৃতি, দ্য গার্লস অর the women who are very, the girls who are very silent and they becomes নিম, তার জলের ভূতে পরিণত হচ্ছে, যারা ঝগড়াটে তারা হচ্ছে স্যালামেন্ডারে পরিণত হচ্ছে, যারা অপমানিত হয়ে সুইসাইড করছে তারা নমসে পরিণত হচ্ছে, এবং যারা ফ্লার্টিং মহিলা তারা ককেটে পরিণত হচ্ছে। এইগুলো দিয়েও আরেকটু বড় করতে পারো। বাট দিস ইজ বেসিক্যালি দ্য নোট, দ্য রেপ অফ দ্য লক, সুপারন্যাচারাল মেশিনারি। এই বিষয়গুলো যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু মোটামুটি উত্তরটা দাঁড়িয়ে যাবে এবং কি সব পয়েন্টগুলোকে টাচ করা হচ্ছে।
তাহলে গাইজ এই ছিল দ্য রেপ অফ দ্য লকেট সুপার ন্যাচারাল মিশনারি। আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ইট। আশা করি তোমরা এবার বুঝতে পেরে গেছো এবং হোপফুলি দ্যাট দ্য নেক্সট ভিডিও ইউ উইল প্রেফার ইট। তোমরা যদি আরও বেশি সাহায্য চাইছো এবং প্রত্যেকটা পরে লাইন বাই লাইন চাইছো তাহলে কিন্তু জয়েন্ট সেকশনে জয়েন করে ফেলো। আর যদি চাইছো যে এইরকমভাবে বুঝবো তাহলে তো আমি রেগুলারলি আপলোড করেই যাচ্ছি, সেক্ষেত্রেও তুমি সাহায্য পেতে পারো। কিন্তু পয়েন্ট হচ্ছে যে সব সময় আমার পক্ষে সম্ভব হয় না ইউটিউবে রেগুলারলি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া, কারণ ইউনো দিজ আর ভেরি লেন্দি, এগুলো অনেক সময় সাপেক্ষ এবং অনেক বড় বড়, তাই জয়েন্ট সেকশনে রেখেছি এবং তোমরা যদি চাও জয়েন্ট সেকশন জয়েন করতে পারো। আর আই হোপ আদারওয়াইজ যে পড়াগুলো দিচ্ছি তোমরা যদি পছন্দ করছো আমাকে সেটা কমেন্ট করো। যদি কোনো পড়া বুঝতে পারছো না, পার্টিকুলার কোনো অংশ বুঝতে পারছো না, কোনো কবিতা বুঝতে পারছো না, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই বিষয়গুলো আলোচনা করার। কিন্তু সমস্যা হচ্ছে একসাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী বিভিন্ন কমেন্টস করছে বিভিন্ন, তবু আমি চেষ্টা করেছি যতটা সম্ভব আলোচনা করার। এই ইন্দ্রনীল দাস চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, তার কারণ এটা একটা এডুকেশনাল চ্যানেল অ্যান্ড আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ অ্যান এডুকেশনাল চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।